আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, পরশুদিন তো আমাদের ফিজিক্স প্রথম পত্র এক্সাম এবং এই এক্সামে তোমরা অনেকে হয়তো বা ভয়ে আছো এমসিকিউ নিয়ে। তো অনেকে চিন্তা করো যে কীভাবে এমসিকিউতে আমি কম সময়ে সবগুলা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তো প্রথমে হয়তো বা তোমরা এখন পুরা বই কম বেশি সবাই পড়ে ফেলছো, সবাই জানো বইয়ের কোথায় কী আছে এবং এইটা সম্পর্কে অনেকের আইডিয়া আছে যে কখন তোমার মানে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো কম ইম্পর্টেন্ট, সেগুলোও তোমার আইডিয়া আছে। তো আমি এই নিয়ে একটা ভিডিও করেছি যে ফিজিক্সের ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারও করা আছে, যেটা হচ্ছে যে কোন টপিকগুলো বেশি পড়লে তুমি হচ্ছে সৃজনশীলে কোন ইম্পর্টেন্ট দেখতে পারবা, কোন টপিকগুলো পড়লে তুমি অবজেক্টিভেও ভালো করতে পারবা। এবং এর পাশাপাশি তোমাদেরকে আমি বলছিলাম হচ্ছে যে তোমাদের অনেকে সমস্যা আমাকে জানাইতে, তো অনেকে আমাকে হচ্ছে জানাইছে তোমাদের অবজেক্টিভে নাকি অনেক সমস্যা। এখন অবজেক্টিভে যেহেতু তোমাদের সমস্যা, তো আমি চিন্তা করছি তোমাদের জন্য কিছু কিছু বোর্ডের অবজেক্টিভ আমি সলভের ভিডিও দিব। এখন অনেকের কাছে দেখা যায় যে কিছু কিছু বোর্ড কোয়েশ্চেন খুবই ভয়ানক লাগে। এখন কেন ভয়ানক লাগে আমি জানি না, কারণ ফিজিক্সের মতো সহজ সাবজেক্ট আসলে হয় না। ঠিক আছে, এখন এই কথাটা বলার পর অনেকে দৌড়ায় তেড়ে আসতে পারে, কিরে ভাই কী বলছে, ফিজিক্স নাকি সহজ? আরে ভাই আসলে সহজ। তো আজকে হচ্ছে আমরা এখন রাজশাহী বোর্ড 2023 সালের এমসিকিউ কোয়েশ্চেনটা সলভ করব। এবং আমরা এমসিকিউ সলভটা আমি তোমাদেরকে আগে বলে নিই, কীভাবে তোমরা এমসিকিউ সলভ করবে বা কীভাবে দেখে যাবা পরীক্ষার এমসিকিউ। ধরো তুমি যখন একটা এমসিকিউ সলভ করতেছো, তো তোমাকে একটা অপশন যেটার অ্যান্সার এইটা হয়, এটা জানার পাশাপাশি এটাও জানতে হবে বাকি তিনটা কেন হবে না। ঠিক আছে, একটা অ্যান্সার কেন হবে সেটা জানার পাশাপাশি তোমাকে এটাও জানতে হবে যে বাকি তিনটা কেন হবে না। তুমি যদি এই জিনিসটা জানতে পারো তাহলেই দেখবা তোমার হচ্ছে একটা অবজেক্টিভ পড়তে গিয়ে চারটা অবজেক্টিভ পড়া হয়ে গেছে। ঠিক আছে, এই টেকনিকটা তোমরা এমসিকিউ পড়ার সময় বা প্র্যাকটিস করার সময় অ্যাপ্লাই করতে পারো। আর আজকে এখন আমার সাথে এই ভিডিওটাও তোমরা দেখতে পারবা যে কীভাবে আমি তোমাদেরকে এমসিকিউ সলভ করাচ্ছি এবং তোমরা কীভাবে এমসিকিউ সলভ করতে পারো। চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, রাজশাহী বোর্ডের প্রথম কোয়েশ্চেন কি কি দিছিল, নিচের কোনটি ভেক্টরের কার্ল? নিচের কোনটি ভেক্টরের কার্ল? এটা সবাই জানো, খুব ইজি একটা কোয়েশ্চেন। কি হবে? ন্যাবলা ক্রস ভি। এখন আমাকে একটা কথা বলো যে আমি তো এটা দেখেই জানতে পারলাম যে এটা কী হবে, ন্যাবলা ক্রস কি। তাহলে বাকিগুলো একটু আমরা জেনে নিই। কি যখন আমার ডট প্রোডাক্ট থাকবে তখন এটাকে কী বলা হবে? ডাইভারজেন্স। ডট প্রোডাক্ট থাকলে এটাকে কী বলা হবে? ডাইভারজেন্স। যদি ডট না থাকে তখন এটাকে কী বলা হবে? গ্রেডিয়েন্ট। এটাকে কী বলা হবে? গ্রেডিয়েন্ট। আর ক্রস থাকলে এটাকে হচ্ছে কার্ল। আর এটা কি ভেক্টর ক্যালকুলাসের ভিতর পড়ে না। ঠিক আছে, নেক্সট। আই ক্রস জে ক্রস কে। এখন দেখো, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে জে ক্রস কে আগে আছে, তাহলে এটা আমাকে আগে সলভ করতে হবে। আমি কি জানি জে ক্রস কে করলে কি হয় বলো তো? জে ক্রস কে করলে আই আই কে ক্যাপ হয়। এখন আই ক্রস আই করলে কি হবে? জিরো। তাহলে এটার অ্যান্সার কত? জিরো হবে। এখন কথা হচ্ছে আই ক্রস আই করলে কেন জিরো হয়, এটা দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ফিজিক্যাল ব্যাখ্যা, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা তুমি যদি দেখো, আমরা কি জানি দুইটা ভেক্টর যদি নিই, ওইটার যদি আমি হচ্ছে ক্রস করতে চাই, ক্রস করলে বেসিক্যালি কী হবে? ওইটার মানগুলো গুণ হবে, তাই না? আর আই কি? আই হচ্ছে একক ভেক্টর। আর দুইটা আই ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি, তাই না? সাইন জিরোর মান কত? 0। দ্যাটস এটার মান কত হবে? 0 হবে। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখো ইম্পর্টেন্ট টপিক কেন বললাম? আপেক্ষিক বেগ। আচ্ছা, একটি কার একটি মোটরসাইকেল একই দিকে যথাক্রমে একই বেগে গতিশীল হলে কারের সাপেক্ষে মোটরসাইকেলের আপেক্ষিক বেগ কত? তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে এটা মনে রাখবে, এটা হচ্ছে ভেক্টর বিয়োগের উদাহরণ। আপেক্ষিক বেগ কি? ভেক্টর বিয়োগের উদাহরণ। তাহলে যদি এটা ভেক্টর বিয়োগের উদাহরণ হয়, তার মানে এখন আমাকে দেখতে হবে যে এটা কোন কার সাপেক্ষে হচ্ছে এবং কোন দিকে যাচ্ছে। যেহেতু আমাকে বলছে কি দুইটা অবজেক্ট একই ডিরেকশনে যাচ্ছে, তাই না? তো ধরলাম প্রথমটা হচ্ছে ভিসি কার, প্রথম হচ্ছে মোটর বাইক ভিএম, তাই না? এখন কার সাপেক্ষে বলছে হচ্ছে কারের সাপেক্ষে। এখন ভেক্টর আপেক্ষিক বেগের ক্ষেত্রে এই লাইনটা অলওয়েজ মনে রাখবা, যার সাপেক্ষে হবে সে অলওয়েজ বিয়োগ হবে, যার সাপেক্ষে হবে সে অলওয়েজ বিয়োগ হবে। কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। তাহলে কার অলওয়েজ কী হবে? এখানে বিয়োগ হবে। এখন একটা জিনিস দেখো, তাহলে বাকিগুলা কখন কেজে কী হবে? যদি আমাকে বলতে হচ্ছে যে মোটর বাইকের সাপেক্ষে, যদি আমাকে বলতো কি মোটর সাইকেলের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ কত, তখন অ্যান্সার কত হইতো? ভিসি মাইনাস ভিএম হইতো।
আবার যদি আমাকে বলতো যে দুইটা অপোজিট, দুইটা কি বলছে যে দেখো সি এর কেসটা দেখো, সি এর কেসে যদি যখন হচ্ছে দুইটা অবজেক্ট অপোজিটে যাইতো তখন আমরা ধরলাম কি একটা যদি ভিসি হইতো, ভিসি রেসপেক্টে ভিএম কি মাইনাস ভিএম হইতো, তাহলে এখন যদি আমি হচ্ছে ভিসি মাইনাস ভিএম করি সেই কেসে কি হবে ভিসি প্লাস ভিএম। তার মানে যখন দুইটা দিক অপোজিট হবে তখন দুইটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে মোটর বাইকের সাপেক্ষে বললে ভিসি মাইনাস ভিএম, আর কোশ্চেনে যেটা বলছে কারের সাপেক্ষে তাহলে কি হবে ভিএম মাইনাস ভিসি। বুঝা গেছে সবাই? চলো নেক্সট। পিও কিউ দুটি ভেক্টরের দেওয়া আছে, এখানে একটা আননোন মান দেওয়া আছে, যে আননোন মান এ এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে। আচ্ছা ভেক্টর দুটি লম্ব হওয়ার শর্ত কি সেটাকে বলো। দুইটা ভেক্টর দেখো যদি লম্ব হয়, লম্ব হলে ওর কি কোনো ছায়া পড়তেছে? যদি আমি এখান থেকে একটা লাইট দিই, যদি কি হয় এখানে কোনো ছায়া না পড়ে, ছায়া না পড়লে কি লম্ব অভিক্ষেপ শূন্য। যদি ছায়া না পড়ে তাহলে লম্ব অভিক্ষেপ শূন্য। লম্ব অভিক্ষেপ শূন্য মানে আমি কি বলতে পারবো দুইটার ডট প্রোডাক্ট জিরো, দুইটার ডট প্রোডাক্ট জিরো। তাহলে আমি এখন কি বলতে পারো -3 প্লাস 5 আইকে পাইকে ডট গুণফল হবে কত হবে -15, -3 একে মাইনাস এ গুণ করলে কত হবে, সরি 7 আর মাইনাস এ গুণ করলে কি হবে -7 এ, আর এখানে -3 আছে +2 আছে, এটা দুইটা যোগ করলে কত হবে গুণ করলে কত হবে -6 হবে। তাহলে দেখো এখানে আলটিমেটলি আমি কত পাচ্ছি -7 এ ইকুয়ালস টু তোমার 15 আর কত 21, ইকুয়ালস টু 21/7 কত -3। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে -3 হবে। এর পাশাপাশি তোমরা এখন আরেকটা জিনিসও জেনে নাও, সেটা অবশ্যই সবাই জানো, যারা জানো না তাদের জন্য। যদি এখানে আমাকে লম্ব না বলে সমান্তরাল বলতো, কি বলতো দুইটা ভেক্টর সমান্তরাল, দুটি ভেক্টর সমান্তরাল হলে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট শূন্য হয়। দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হবে শূন্য হবে। দুইটা ভেক্টর সমান্তরাল হলে ক্রস গুণফল শূন্য, আর দুইটা ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফল শূন্য। আচ্ছা নেক্সট বলছে হচ্ছে কৌণিক ভরবেগের একক কি। আগে কৌণিক ভরবেগ রাশিটা কি সেটা জানো? কৌণিক ভরবেগ এল ইকুয়ালস আমি কি বলতে পারবো আর ইন্টু পি। আর কিসের একক ব্যাসার্ধ বোঝায়, তাই না? তাহলে যদি ব্যাসার্ধ বোঝায়, ব্যাসার্ধের একক কি মিটার। পি দিয়ে কি বোঝায়, পি দিয়ে বোঝায় ভরবেগ। পি দিয়ে কি বোঝায় ভরবেগ। ভরবেগ মানে আমি কি বলতে পারবো কেজি মিটার পার সেকেন্ড। এখন দুটো যদি আমি মিলাই দিই কি লিখতে পারবো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তার মানে হচ্ছে কি হবে বলো তো, এই যেটা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। নেক্সট, একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত হবে? আচ্ছা কৌণিক বেগের ফর্মুলা কি সেটা আগে দেখো। ওমেগা ইকুয়ালস টু কত 2 পাই n/t, তাই না? তাহলে n এখানে কি বোঝাচ্ছে, n হচ্ছে কতবার ঘুরবে সেটা বোঝায়, t হচ্ছে কত সময় ঘুরবে। তাহলে আমি কি বলতে পারবো 2 পাই n কত হবে 90 / 60, কাটো 2 3, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। ইয়ার একক কি কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড। অ্যান্সার হবে কত 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। নেক্সট, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার নিচের কোনটির সমান? টর্ক, জানো তো সবাই? যদি আমাকে বলতো ভরবেগের পরিবর্তনের হার, যদি জাস্ট টার্মটা ইউজ করতে কি আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী অবভিয়াসলি জানি কি ভরবেগের পরিবর্তনের হারকে আমি কি বলি বল বলি, আর তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কি হবে টর্ক হবে। টর্ক মানে কৌণিক বল, টর্ক মানে হচ্ছে কৌণিক বল। তারপর ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের কোণের মান কত? ক্রিয়া প্রতিক্রিয়া কোণ অবভিয়াসলি অপোজিট, এদিকে ক্রিয়া হলে প্রতিক্রিয়া হবে কি তার অপোজিটে। তার মানে দেখা যাচ্ছে কত সেটা 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি আমাকে এখানে সবগুলো কি রেডিয়ান ইউনিটে দেওয়া আছে না। 180 ডিগ্রি মানে কত বোঝায় পাই রেডিয়ান। অ্যান্সার হবে কত পাই রেডিয়ান। নেক্সট, 4 কেজি ও 9 কেজি ভরের দুটি বস্তু সমান ভরবেগে গতিশীল, এদের গতিশক্তির অনুপাত কত হবে? আচ্ছা ভরবেগ এবং গতিশক্তির যদি আমি ফর্মুলাটা জানি সেটা কি হবে, ভরবেগ আর গতিশক্তির E = p² / 2m। তাহলে এখন আমি যদি দুইটা রেশিও করতে চাই E1 / E2 = হবে p1² / 2m1
এখন আমাকে কোশ্চেনে বলে দিছে কি তাদের ভরবেগ সমান, তার মানে কি P1 আর P2 সমান হবে। নেক্সট লাইন আমি কি লিখতে পারবো তাহলে, m2 ডিভাইডেড বাই m1। তার মানে দ্বিতীয় বস্তুর ভর কত ছিল, 9 কেজি, আর তারপর একটা 4 কেজি। অ্যান্সার কত হবে তাহলে, 9:4। নেক্সট, কোনো স্প্রিংকে 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত হবে। আচ্ছা, স্প্রিং বল সম্পর্কে আমরা কি জানি, স্প্রিং বল কি জিনিস? স্প্রিং বল হচ্ছে যখন একটা স্প্রিংকে টেনে প্রসারিত করতে চাওয়া হবে, স্প্রিংকে টেনে প্রসারিত করতে যাবে, স্প্রিং তার স্থিতিস্থাপক ধর্মের কারণে সে আবার নিজের অবস্থানে ফেরত আসতে চাই। স্প্রিং হচ্ছে তার স্থিতিস্থাপক ধর্মের কারণে নিজের অবস্থানে আবার ফেরত আসতে চায়। এই যে ফেরত আসতে যাওয়ার ফলে যে ফোর্সটা দিচ্ছে সেটি হচ্ছে কি স্প্রিং ফোর্স বা স্প্রিং বল। তো আমি যদি দেখি স্প্রিং হচ্ছে একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ, তো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমি একটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে কি ফোর্স হচ্ছে সরণের উল্টা দিকে কাজ করে। ফোর্স হচ্ছে কি করে, সরণের উল্টা দিকে কাজ করে। দ্যাট মিনস হচ্ছে আমি তখন কি লিখতে পারবো, Fs = -kx। এই যে আমি ধ্রুবক সমানুপাতিক চিহ্নটা উঠাইছি, উঠানোর ফলে যে ধ্রুবকটা বসেছে এটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। আচ্ছা, তো আমি যদি নিউটনের তৃতীয় সূত্র এখানে অ্যাপ্লাই করি, তার মানে অ্যাপ্লাই করলে Fs এবং F এর যে মানটা হবে সেই মানটা সমান হবে, দিক অপোজিট হবে। যদি সেই কেসে আমি তখন স্প্রিং ধ্রুবকের ফর্মুলাটা বলতে পারবো কি F ডিভাইডেড বাই x। F এর মান কত 10, x এর মান কত 5 সেন্টিমিটার, মিটারে নিলে কত হবে 0.05। আচ্ছা, তো এটা যদি অনেকে ক্যালকুলেটার বসাতে পারো বা অনেকে মুখে মুখে করে ফেলতে পারো, তো যেভাবে করো অ্যান্সার আসবে কত 200 নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক কি নিউটন পার মিটার। নেক্সট দেখো, কাজের মান 0 হবে যদি তিনটা অপশন দেওয়া আছে। সরণ না ঘটলে, বলের বিপরীতে সরণ হলে, যখন sin θ = 1 হয়। আচ্ছা, এখানে একটু ট্রিকিভাবে একটা পয়েন্ট বলছে, সেটা আলোচনা করছে। আগে দেখো, প্রথমটা দেখো, সরণ না ঘটলে। আমরা আগে কাজের ফর্মুলা জানি, কাজ ইকুয়ালস আমি কি জানি, F.S বা Fs cos θ। θ হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখন যদি আমি দেখি সরণ আমার না ঘটে, সরণ যদি না ঘটে অবভিয়াসলি কাজ 0 হবে, তার মানে সরণ 0 হলে কাজ 0। আচ্ছা, বলের বিপরীতে সরণ হলে, মানে বলের বিপরীতে যদি সরণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো, Fs cos 180। cos 180 মান কত -1, কি হবে -Fs। তার মানে কি এই কেসে কাজ হচ্ছে আমার কি 0 হচ্ছে না, তার মানে এই অপশনটা হবে না। এখন যারা হচ্ছে এই পয়েন্টটা ধরতে পারবে যে এটা হবে না, তারা সবাই দাগাই দেবে কি, আচ্ছা ঠিক আছে একক 3 হবে। এখন কথা হচ্ছে 3 কিভাবে হবে সেটা একটু দেখো। তোমরা তো জানো হচ্ছে কি থিটার মান 0 হলে কি হয় না, কাজ হয় না, না উল্টা, থিটার মান 90 হলে, কত হলে, থিটার মান 90 হলে কাজ হবে না, কারণ তখন তুমি হচ্ছে একটা অবজেক্টকে তার সরণ ঘটাতেছে না, তুমি যে অবস্থান আছে সেই অবস্থান থেকে জাস্ট উপরে তোলা হচ্ছে। এখন আমি যদি দেখি sin থিটার ক্ষেত্রে, sin থিটা আমাকে এখানে কত বলছে 1, তারপর এখানে থিটা = কত বোঝাবে, sin ইনভার্স 1 এর মান 90। তাহলে এই অপশনটাও রাইট, যে যখন sin থিটা 1 হবে তখন কাজের মান 0 হবে। নেক্সট, নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা একই। এখন মাত্রা একই কখন হয়, অবভিয়াসলি যখন একক সেম হবে, তাই না? এখন যদি আমি এককের কেসে আসি, কাজের একক কি জুল, ক্ষমতার একক কি ওয়াট, বলের একক কি নিউটন, কাজের একক কি জুল, বলের একক কি নিউটন, টর্কের একক কি নিউটন মিটার। কিন্তু যদি আমি কাজ আর শক্তির বেলায় দেখি, দুইটার এককই হচ্ছে জুল। যদি দুইটার একক যেহেতু সেম, দুইটার এককই জুল, দ্যাটস ওয়াই কি হবে, তাদের মাত্রাও একই হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কাজ ও শক্তি। তারপরে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে গতিশীল বস্তুর উপর অভিকর্ষীয় ত্বরণের লেখচিত্র কোনটা হবে। আচ্ছা, তো তোমরা জি এর যে ফর্মুলাটা জানো, জি ইকুয়ালস টু কি gm/r², তাই না? তার মানে জি এর সাথে আর এর সম্পর্কটা তোমরা অলওয়েজ কি জানো, ব্যস্তানুপাতিক জানো। মানে ব্যস্তানুপাতিক হলে যত হচ্ছে তোমার কি ডিস্টেন্স বাড়বে জি এর মান কমবে, এরকম একটা কনসেপ্টে বাস করতেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, যখন আমি
পৃথিবীর কেন্দ্র থেকে হিসাব করবো। তো যখন আমি কি পৃথিবীর কেন্দ্র থেকে হিসাব করব, পৃথিবীর কেন্দ্রে আমরা সবাই কি জানি, জি এর ভ্যালু 0। পৃথিবীর কেন্দ্রে কি জি এর ভ্যালু 0, কারণ তখন কি একদম কেন্দ্রে কি জি এর কোনো আকর্ষণ থাকে না। যখন আমি জি পৃথিবী থেকে ব্যাসার্ধের দিকে মানে পৃথিবীর পৃষ্ঠের দিকে যাইতে থাকবো, কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে যেতে থাকবো, তখন কি আস্তে আস্তে আমার জি এর মান বাড়বে এবং পৃথিবীর পৃষ্ঠে যে জি ম্যাক্স হবে। কখন ম্যাক্স হবে? যখন আমি পৃথিবীর পৃষ্ঠে থাকবো তখন হচ্ছে জি এর মান ম্যাক্সিমাম হবে। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমি দেখতেছি কি জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠে গেলে বাড়তেছে। কেন বাড়তেছে? আমি জি এর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে যদি আমাকে একই ঘনত্বের মধ্যে আমি মুভমেন্ট করি তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো এম মানে আমি কি বলতে পারি, এখান থেকে এই ফর্মানটা আসছে, একটু জাস্ট তোমরা দেখে নাও। এম ইকুয়ালস আমি কি লিখতে পারবো, রো ভি, তাই না? এখন আমি যদি ঘনত্ব জানি পৃথিবীর, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারবো, আয়তনটা আমার জানা লাগবে। পৃথিবীকে যদি আমি একটা গোলাকার সার ধরে নিই তাহলে সেক্ষেত্রে কী হবে, 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার, কে আসতেছে 4/3 পাই রো জি আর। তাহলে এখান থেকে দেখতেছি কি আমি যখন আমি পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠে আসবো, সেই ফেজের কারণে একমাত্র সেই ফেজের সময় হচ্ছে কি জি ইজ প্রপোর্শনাল টু আর বা জি ইজ প্রপোর্শনাল টু এইচ। তো তখন আমি বলতে পারবো কি হচ্ছে জি আর আর এর সম্পর্কটা সমানুপাতিক এবং সমানুপাতিক রেটে বাড়বে। দ্যাটস অ্যান্সার কী হবে, প্রথমটা। এখন কথা হচ্ছে বি কেন হবে না, কারণ হচ্ছে আমি দেখতেছি কি যখন আমি কেন্দ্র থেকে আসবো আমার জি এর মান বাড়তেছে, এখানে কি জি এর মান কমতেছে দেখাচ্ছে, তাহলে মানে এটা হবে না। জি এর মান কনস্ট্যান্ট, এটাও হবে না। এখন এটা কি বোঝাইতেছে, এটা বোঝাইতেছে যে আমি যখন জি এর মান আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু এখানে ওর সম্পর্কটা হচ্ছে জি ইজ প্রপোর্শনাল টু এইচ স্কোয়ার, যেটা এখানে মোটেও কাজ করতেছে না, তাহলে এই অপশনটাও হবে না। বোঝা গেল? নেক্সট। আচ্ছা, এটা সবাই জানো, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত হবে, 24 ঘন্টা। ভূস্থির উপগ্রহ কি বোঝায়? ভূস্থির উপগ্রহ বোঝায় যখন আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কোনো একটা কৃত্রিম উপগ্রহ সেট করি এখানে, এবং পৃথিবী যে আহ্নিক গতিতে ঘূর্ণায়মান উপগ্রহটা কি সমান সময় সে তাকে সেমভাবে একই পোর্শনে চলে আসবে। তার মানে কি যদি পৃথিবী 24 ঘন্টায় একদিন হয় ধরে নিই আমরা, তাহলে ওই কৃত্রিম উপগ্রহটাও কি 24 ঘন্টা ধরে পৃথিবীকে রোটেট করবে, মানে 24 ঘন্টা পর আবার নিজের আগের অবস্থানে চলে আসবে, অর্থাৎ পর্যায়কাল 24 ঘন্টা হবে। নেক্সট, পৃথিবী 365 দিন এবং বুধ 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এত মিটার হলে সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত? আচ্ছা, সবাই ধরে ফেলছে এটা কিসের সূত্র হবে, কেপলারের সূত্র হবে, তাই না? কেপলারের কত নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, যেখানে আমাকে বলছে কি এই যে কোনো একটা গ্রহ সূর্যকে কি ফোকাসে রেখে ঘুরে না, কোনো যে কোনো গ্রহে আর কি সূর্যকে ফোকাসে রেখে ঘুরে। যদি একটা গ্রহ তোমার হচ্ছে কি এখান থেকে যেই সময় ঘুরবে, আমাকে বলা হয়েছে কি একটা ওর যে পর্যায়কালটা হবে, ঠিক আছে, তাহলে পর্যায়কাল দুইটার রেশিও, স্কোয়ারের রেশিও 3 নম্বর সূত্র ইকুয়ালস টু কী হবে, তার থেকে গড় দূরত্বের ঘন রেশিও হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি T1 হচ্ছে এটাকে কী যেন বলে, পৃথিবীকে আমি হচ্ছে তো পৃথিবীর সবগুলো 1 নম্বর ধরি আর বুধেরগুলোকে 2 ধরি, সেই কেসে কী হবে, পৃথিবী বলছে কত 365 ডিভাইডেড বাই বুধের কত 88 হোল স্কয়ার ইকুয়ালস টু কোনটা দেখছে, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻11 আর নিচে কিউব, আর নিচে কি দেওয়া আছে R2, মানে এটা আমাকে বের করতে হবে, এখানে আমাকে হচ্ছে কি R2 বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি R2 ক্যালকুলেট করো কি আসতেছে, আমি যদি একটু ক্যালকুলেটারে বসানোর চেষ্টা করি, আচ্ছা আই থিঙ্ক অপশন সি আসতেছে এখানে। অ্যান্সার কত হবে, অপশন 3। তোমরা নিজেদের ক্যালকুলেটার বের করো, ক্যালকুলেটারে বসায় দেখো মানটা কত আসে। নেক্সট,
দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ হলে মহাকর্ষীয় বল কত হবে? আচ্ছা, মহাকর্ষীয় বলের ফর্মুলা আমরা সবাই জানি, F ইকুয়ালস টু কি জি m1 m2, মানে যে দুইটার অবজেক্টের মধ্যবর্তী, মানে যে দুটো অবজেক্টের মধ্যবর্তী মহাকর্ষীয় বলের কথা বলতেছি, ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তার মানে আমি কি জানি, F ইজ প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার। অর্থাৎ মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে হচ্ছে এফ বাড়লে ডি কমবে, কিন্তু আমাকে সবগুলো এখানে গুণ বলছে, মানে গুণ মিনস বাড়া বোঝাচ্ছে। কিন্তু আমি সংখ্যায় যদি দেখি যে এখানে কত 3 গুণ, তার মানে হবে কত, 3 কে স্কয়ার করলে 9 গুণ, মানে 1/9 গুণ বাড়বে। বোঝা গেছে? নেক্সট। আচ্ছা, নিচের কোন রাশিটি মাত্রাবিহীন রাশি? নিচের কোন রাশিটি মাত্রাবিহীন রাশি? কি হবে? বিকৃতি হবে। কারণ কি? বিকৃতির কোনো একক নেই, যার একক নাই তার মাত্রা নাই। তাহলে বাকিগুলোর কি একক আছে? অবভিয়াসলি একক আছে। পিওনের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। ইয়ং গুণাঙ্ক একক কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার। স্প্রিং ধ্রুবক একক কী হবে? নিউটন পার মিটার। মানে সবারই একক আছে, দ্যাট মিনস সবারই কি মাত্রা আছে, কিন্তু বিকৃতির কি একক নাই, দ্যাট মিনস বিকৃতির মাত্রাও নাই। ওকে, আচ্ছা একটু ভুল লিখছি। তাত্ত্বিকভাবে পয়সনের অনুপাতের মান কত হবে? -1 to 0.5। কী হবে? -1 to 0.5। এটা হচ্ছে কি তাত্ত্বিকভাবে পয়সনের অনুপাতের মান। ওকে, দেখো নিচের কোনটি সর্বাপেক্ষ স্থিতিস্থাপক? তার আগে আমাকে জানতে হবে স্থিতিস্থাপক ধর্মটা কি। স্থিতিস্থাপক ধর্ম হচ্ছে যে যেরকম তার সেরকম থাকতে চাওয়ার প্রবণতা। স্থিতিস্থাপক মানে কি বোঝায়? ধর্মটা কি বোঝায়? যে যেরকম তার সেরকম থাকতে চাওয়ার প্রবণতা। এখন তোমাদের একটা জাতীয় প্রশ্ন আছে, আই থিঙ্ক বইয়ে সবাই জানো, সেটা হচ্ছে কি লোহা বেশি স্থিতিস্থাপক নাকি রাবার বেশি স্থিতিস্থাপক? তো যারা এটা আগে পড়ে নাই তারা সবাই বলবে হচ্ছে কি অবভিয়াসলি রাবার স্থিতিস্থাপক। কারণ আমরা ইলাস্টিসিটি মানে আমরা এমন একটা জিনিস হচ্ছে কে কত বেশি মুভমেন্ট করতে পারে, নড়তে পারে, এরকম এরকম কি নাচতে পারে, তাই না? বা হচ্ছে কারে কত বেশি করা যায়, মানে কি বলে নাড়ানো যায়, বা হচ্ছে দিলেই চেঞ্জ হয়ে যাবে, যেমন রাবার হচ্ছে কি এরকম দিলেই বেঁকায় যায়, হয়ে যায়। তো এটা বেশি ইলাস্টিক। এটা মানে ধরো নর্মাল একটা ভুল ভ্রান্ত ধারণা। তো ইলাস্টিক বা হচ্ছে তোমার স্থিতিস্থাপক, এটা মানে বোঝায় হচ্ছে যে কে কত বেশি তার নিজের ধর্ম, মানে নিজে যেই এরকম ইয়াতে ছিল, মানে সব থেকে বেশি ঘাটতে রাখে। সোজা বাংলা যদি বলি সব থেকে বেশি ঘাটতে রাখে, তাহলে সব থেকে বেশি ঘাটতেরা এই হচ্ছে সে সব থেকে বেশি স্থিতিস্থাপক। এখানে যদি আমি অন্যান্যগুলো দেখি, তামা নরম ধাতু, সীসাও হবে না, অ্যালুমিনিয়াম নরম ধাতু, অ্যান্সার কী হবে? নিকেল। ঠিক আছে, তাহলে এই চারটার মধ্যে কে সব থেকে বেশি স্থিতিস্থাপক? নিকেল। একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে? তাহলে হচ্ছে দোলনকাল কার্য এগুলার যদি সম্পর্ক আমি দেখি, টি ইকুয়ালস টু কি জানি 2πL/g। এল মানে কার্যকরী দৈর্ঘ্য, জি মানে হচ্ছে অভিকর্ষ। তখন আমাকে বলছে যে কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ করে নিয়েছি, তার মানে টি এর সাথে এল এর সম্পর্ক কত? সমানুপাতিক। তার মানে কি পর্যায়গুলো সমানুপাতিক হবে। কিন্তু টুইস্টটা কোন জায়গায় জানো? টুইস্টটা বলছে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যায়। আর আমি একটু আগে একটা কোয়েশ্চেনে বলছিলাম না যে যদি আমি পৃথিবীর কেন্দ্র চিন্তা করি, বা দেখছো তোমরা যেরকম করে সার্কেল আঁকতে পারবা? দেখি কমেন্ট বক্সে তোমার পারলে ছবি টবি তুলে পাঠাচ্ছে কে এরকম হচ্ছে একটানে কম্পাস ছাড়া আঁকতে পারো, সার্কেল আঁকতে পারো। দেখো পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু কত? পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু হচ্ছে 0। পৃথিবীর কেন্দ্রে যদি জি এর ভ্যালু 0 হয়, তার মানে কি হবে? এই জায়গাটা সামথিং বাই 0 আসতেছে না? এই জায়গাটা কি আসতেছে? সামথিং বাই 0। এখন সামথিং বাই 0 ম্যাথের ভাষায় আমরা কি জানি? অসংজ্ঞায়িত বা অনির্ণয়। সামথিং ডিভাইডেড বাই 0 আমি কি জানি? অসংজ্ঞায়িত বা অনির্ণয়। কিন্তু এখানে আমি হচ্ছে এই অপশনগুলো কিছু নাই যে অসংজ্ঞায়িত বা হচ্ছে অনির্ণয়গুলো নাই, দ্যাটস ওয়াই কী হবে? অসীম। দ্যাটস ওয়াই কী হবে? অসীম। যদিও এটা ম্যাথের ভাষায় ভুল, মানে সামথিং ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু যে অসীম, এটা ম্যাথের ভাষায় ভুল। এটা কেন ভুল আমি হচ্ছে লিমিট নিয়ে আমার একটা ব্রিফ আছে 20 মিনিটের, তোমরা চাইলে আমাদের ফার্স্ট টিউটোরিয়ালে একটু চ্যানেলে যে দেখে আসতে পারো। একটি সরল চন্দিত সম্পূর্ণ কোণার সমীকরণ y ইকুয়ালস টু, মানে এটা কোণার যদি সমীকরণ তাহলে স্বর্ণের সমীকরণ দিছে, তাই না? এখন আমি কোন একটা কোণার সমীকরণ আমি কি জানি? y ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস ডেল, যেখানে a মানে বিস্তার, ওমেগা মানে কৌণিক বেগ, টি মানে সময়, ডেল মানে আদি দশা। কোণাটির সর্বোচ্চ বেগ কত? আমি যদি বেগের ফর্মুলা জানি, বেগের ফর্মুলা কী হবে? v ইকুয়ালস টু ওমেগা a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি যদি v ম্যাক্সিমাম বলি, ভি ম্যাক্সিমাম কখন হয়? যখন হচ্ছে এক্স স্কোয়ার 0 হবে, যখন হচ্ছে কি এক্স
জিরো হবে তখন হচ্ছে কি ম্যাক্সিমাম হবে, এক্স জিরো হলে কি রুট ওভার এ স্কোয়ার, দ্যাট মিনস ওমেগা এ। এখানে আমি যদি দুইটা কম্পেয়ার করি আমি দেখতেছি ওমেগা হচ্ছে 12, এ হচ্ছে 10, তার মানে 120 মিটার পার সেকেন্ড। নেক্সট, ওকে দেখো তিনটি গ্যাসের অণু যথাক্রমে 10, 15, 20 মিটার পার সেকেন্ড বেগ, এদের গড়মূল বর্গবেগ কত? তো আমি সিআরএমএস কি জানি, কি হবে C1 স্কোয়ার প্লাস হচ্ছে কি C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার, যেহেতু তিনটা আছে তিনটা ডিভাইডেড বাই 3 রুট করে দাও, কত আসে 100 যোগ 225 যোগ হচ্ছে 400 ডিভাইডেড বাই 3। এখানে তুমি দেখো 500, 725, 725 ডিভাইডেড বাই 3 ও রুট করতে হবে। 725কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো 230-এর কাছাকাছি যায়, 230কে আমি তুমি 230 থেকে 40-এর মধ্যে যায়, 230 থেকে 40কে তুমি যদি আবার রুট করো তাহলে দেন আসে 15.54। আচ্ছা, এটা মুখে মুখে কেমনে করলাম, এটা যদি কারো মাথায় কোশ্চেন এসে থাকে তো সেই জন্য হচ্ছে প্র্যাকটিস লাগবে, ঠিক আছে? এখন প্র্যাকটিসটা কেমন হতে পারে? প্র্যাকটিসটা হইতে পারে তুমি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর দূরে ফেলা রেখা নামতাতে ভালো, নিজেকে নামতার ভিতর মানে নামতা যদি ভালো পারো তাহলে তারপর হচ্ছে গুণ যোগ ভাগ ওইগুলো নর্মাল ক্যালকুলেশন, ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো করে তারপর বড় ক্যালকুলেশন যেতে পারবা। আর ইনশাল্লাহ আমরা হচ্ছে এবছর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচ নিয়ে আসবো, তো সেখানেও আমরা হচ্ছে এরকম টাইপের ক্যালকুলেশন যেগুলো মুখে মুখে করা যায় এই জিনিসগুলো শেখাবো, যেগুলো তোমাকে শুধু ইঞ্জিনিয়ারিংয়েও না ভার্সিটি অ্যাডমিশনও হেল্প করবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নেক্সটটা যাও। কি বলছে, কোন একটা ক্ষেত্র ও এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? তার মানে আমাকে দেখো ও এ বি সি দেওয়া আছে, এখন আমাকে জাস্ট হচ্ছে কি ও বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। কার অবস্থান ভেক্টর দেওয়া আছে? ও বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখান থেকে আমি কি বলতে পারবো, আই কে প্লাস জে কে প্লাস 2 কে। এখন যদি আমি ও এ বি সি এর ক্ষেত্রফল জানতে চাই তার মানে কি আমি ও এ ক্রস অসি করতে হবে, ও এ ক্রস ওসি করতে হবে, এটার মান আমার জানা লাগবে। এখন আমি যদি এটা ক্রস করতে চাই অবভিয়াসলি কি করব, আই জে কে এখন দেখো আমি এখানে ক্রস করবো, তার মানে কি আমাকে ও আগে জানতে হবে না? দেখো ও এ কোন কোন দিক বরাবর আছে, এক্স এবং ওয়াই এর প্লেনে আছে, তাই না? ওয়াই এক্স এবং এক্স ওয়াই তলে আছে, ও এ কোন তলে আছে? এক্স ওয়াই তলে কি আছে? ও এ আছে। তাহলে আমি এক্স ওয়াই তল বরাবর যদি আমি বি এর নিচ বরাবর আসি তাহলে এটার পয়েন্টটা কি হবে? 1 1 0। তাহলে এই পয়েন্টটা কি হবে? 1 1 0। তার মানে এর অবস্থান ভেক্টর কি হবে? আই কে প্লাস জে কে, বলে 1 1 0 হবে। আমি যদি হচ্ছে দেখি ওসি এর ওসি হচ্ছে কি জেড অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর কি আছে? ওসি আছে। তার মানে হচ্ছে আমি এটা বলতে পারবো কি 0 0 2, দ্যাট মিনস কি হবে 0 0 2। এখন যদি এখানে আমি ক্রস প্রোডাক্ট করতে চাই তাহলে দেখি কি হচ্ছে, আয়ের কেসে আই ক্যাপ, তাই না? আই ক্যাপের সাথে কে থাকবে? 2 থাকবে, 2 মাইনাস 0। জে ক্যাপের বেলায় যদি দেখি এটা 0 আসবে, কে ক্যাপের বেলায় দেখি 0 আসবে। তার মানে এখানে কি থাকতেছে? শুধু 2 আই ক্যাপ থাকতেছে। এবং এটার কি চাইছে? বেসিক্যালি মান চাইছে, তাই না? এটার যদি আমি মানের কথা চিন্তা করি রুট ওভার 2 স্কোয়ার ইকুয়ালস টু 2, 2 বর্গ অ্যান্সার কত হবে? 2 বর্গ একক। বুঝা গেছে? নেক্সট, আচ্ছা, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে নিচের কোনটা হবে? সংরক্ষণশীল বলকে সেটাকে জানতে হবে। সংরক্ষণশীল বল হচ্ছে সেটাই যখন তুমি হচ্ছে তোমার গতি, তুমি যখন একটা কাজ করবা এবং কাজের যে ফলাফলটা মানে যেখান থেকে তুমি স্টার্ট করছো সেখান থেকে তুমি যদি শেষ করো, কী করছো? তুমি যেই পজিশন থেকে স্টার্ট করছো ওই পজিশন যদি শেষ করো তাহলে তোমার কী হবে? তোমার স্মরণ শূন্য হচ্ছে, মানে কাজ শূন্য হচ্ছে। যদি কাজ শূন্য হয় তাহলে সেটা হবে অসংরক্ষণশীল বল হয়, আর কাজ যদি শূন্য না হয় তাহলে সেটা হবে সংরক্ষণশীল বল। তাহলে এখন দেখো সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কী হবে? পূর্ণচক্রে মোট কাজ শূন্য নয়, গতিপথের উপর নির্ভর করে না, গতিপথের উপর নির্ভর করে। আর প্রকৃষ্ট উদাহরণ কি? আদর্শ স্প্রিং বল। তাহলে অ্যান্সার কী হবে? 1 ও 3 হবে। তারপরে কোনো অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের হিসেবে আচরণ করবে, ঠিক আছে? কোন অবস্থায় কি বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে? তো নর্মালি তোমরা কি জানো? আদর্শ গ্যাস বলতে কিছু নেই, সবই হচ্ছে
বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস হচ্ছে একটা তাত্ত্বিক থিওরি, যেটা হচ্ছে কি ওই আদর্শ গ্যাসের ন্যায় কিছু কিছু গ্যাস স্লাইটলি কোনো সময় আচরণ করে, এবং সেটা শর্তটা কি একটু জেনে নাও, নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রা। এটা তো আমাদের কেমিস্ট্রিতেও আছে, সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টারে পরিবেশ রসায়নে। তো আই থিঙ্ক শেষ অবজেক্টিভ 25টা। তোমরা সবাই দেখো কত কম সময় লাগে, তুমি যদি একটা জিনিস জানো, তুমি জাস্ট কোয়েশ্চেন পড়বা গোলা পূরণ করতে যতটুকু সময় লাগে। তো আসলে কি অবজেক্টিভ এত কঠিন কিনা সেটা একটু চিন্তা করো, এবং ভালো মতো প্র্যাকটিস করো। বেস্ট অফ লাক, ভালো মতো এক্সাম দিও। আল্লাহ হাফেজ।